হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভেজিটেরিয়ান বাবুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম এবং সেই সাথে স্বাগতম জানাই ভিটিভি র্যাম্বেলসের আরও একটি নতুন পর্বে। আজকে আমাদের ভিটিভি র্যাম্বেলসে যেই অতিথি রয়েছেন, প্রথমে সেই অতিথির পরিচয়টা অবশ্যই দেব। তার আগে একটু কিছু কথা বলা উচিত। মানে নর্মালি বাংলায় একটা কথা আছে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তো সেই কথাটাকে একটু আমার মতন করে আমি ঘুরিয়ে বলছি যে লোকে এই মানুষটাকে এই কথাটাই হয়তো বলে, ঘরের খেয়ে বনের সাপ তাড়ানো। আবার সেই মানুষগুলোই যখন বিপদে পড়েন তখন সেই সাপ উদ্ধার করার জন্য এই মানুষটিকেই কল করেন। সেই মানুষটি হচ্ছেন ধ্রুবজ্যোতি দাস, আমারই এক দাদা সিনিয়র, একই জায়গাতেই বাড়ি। তো সেই মানুষটা ছোট থেকে দেখেছি, না থাক, এইগুলো আস্তে আস্তে আসবো। তো পরিচয়টা এটাই যে ধ্রুবজ্যোতি দাস একজন স্নেক রেস্কিউয়ার। নট অনলি স্নেক রেস্কিউয়ার, হি ইজ আ অ্যানিমাল লাভার অলসো। তো চলুন তার সাথে একবার পরিচয় করি এবং তারপর আমাদের কথাবার্তা তো চলতেই থাকবে, সাথে থাকুন। ধ্রুবদা, হ্যাঁ বল ভাই, কেমন আছিস? ভেজিটেরিয়ান বাবু, থ্যাংক ইউ সো এবং মাচ। সেই সাথে ওয়েলকাম টু বিটিভি র্যাম্বেলস এর আরেকটি নতুন পর্বে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সুযোগের কিছু নেই, জাস্ট কথোপকথন, আমাদের আড্ডা হবে একদম যেরকম হয় নরমালি একদম আমাদের মাঝে মধ্যে। একদম। আচ্ছা, চল কোথাও একটা গিয়ে বসা যাক। বসবো, চল একটু হাঁটাহাঁটি করি, চল। তারপর দেখা যাবে। তো বন্ধুরা, এই যে হচ্ছে সেই ধ্রুবজ্যোতি দাস, ডিজে ডিজে দাস। এবং ধ্রুবদা হচ্ছে একজন স্নেক রেস্কিউয়ার, যেমনটা বললাম, সেই সাথে অ্যানিমাল লাভারও বটে। তো এবার মানে এতক্ষণ তো আমি বলে গেলাম, একটু ধ্রুবদাও কিছু বলুক। আমি সেটা চাইবো, সেটা ধ্রুবদা নিজের মতন করে কিছু একটা বলুক। আমি বলবো না কি বলুক, কিছু একটা বলুক। আসলে অ্যানিমাল লাভার বলা ভুল। ঠিক আছে, সাপ নিয়ে কাজ করি, বন্যপ্রাণী নিয়ে কাজ করি। অ্যানিমাল লাভার অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হয়ে উঠিনি, কারণ অনেক কিছু দুনিয়ায় চলতে গেলে অনেক কিছু করতে হয়, যেগুলো মানে বাধ্যতামূলক করতেই হবে। তো তার বাইরেও চেষ্টা করি, বন্যপ্রাণী বিশেষ করে বন্যপ্রাণীটা সংরক্ষণের চেষ্টা করি, যাতে আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যাতে একটু অন্তত দেখে যেতে পারে কিছু। কারণ আমাদের মানে আমরা উন্নতির পিছনে এতই মানে উন্নতি নিয়ে এতই ব্যস্ত, নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে, জায়গা জায়গা জমি নিয়ে বাড়ি করতে, গাছপালা কাটতে। তো ছোট ছোট যে সমস্ত বন্যপ্রাণীগুলো থাকে, তো সেই জায়গাটা তাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়াতে কি হচ্ছে, তারাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলাতে এরকম তুই তো আমার থেকে ছোট বেশ কিছু, তো আমরা ছোটবেলাতে এরকম অনেক পাখি দেখতাম, বা এরকম অনেক ছোট ছোট প্রাণী দেখেছি, যা হয়তো তোকে বললে তুই দেখিসনি। আমাদের এদিকে আগে প্রচুর পরিযায়ী পাখি আসতো, জানিস কি? কিছু কিছু দেখেছি, কিছু কিছু দেখেছিস, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তুই বিশ্বাস করবি না, আমাদের এই লোকাল চত্বরে এত পরিমাণে পরিযায়ী পাখি পড়তো। তো মানুষ কি করলো, লোভ মানুষের, খেতে শুরু করলো, ধরতে শুরু করলো, ধরে বিক্রি করতে শুরু করলো, করে করে এখন জায়গাগুলো এমন ভাবে নষ্ট হয়ে গেছে। তো এখন আমি আর দেখি না সেভাবে। আর একটু কি বলবি কি কি পাখি মোটামুটি একটা? আমি সব নাম জানি না, কারণ পাখির ব্যাপারটা আমি খুব কাঁচা, পাখি প্রজাপতি আমার একটু কাঁচা। তবে সাইবেরিয়ান, ওটা বলে সাইবেরিয়ান ডাক, ম্যান্ডারিন ডাক, আরো বেশ কিছু আছে। তারপর রাতচড়া, রাতচড়া পাখি কিছু আছে, কাদাচর, কাদাচর না কিছু একটা বলে এরকম। যাই হোক, বিভিন্ন অনেক রকমের আছে। আমি পাখির বিষয়ে খুব কাঁচা। মেনলি আমি কাজ করতাম কি, আমি বলতে শিকারটা কমানোর চেষ্টা করেছি, কিন্তু পাখি নিয়ে কখনো রিসার্চ করতে পারিনি যতটা আমি সাপ নিয়ে করেছি। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য আমি করতে পারিনি বলা ভুল, আমি করিনি অ্যাকচুয়ালি। তো এই এই জায়গা থেকে আরেকটা কথা, মানে এটা যখন বললি, এটা একটু এই বিষয়টা তুই একটু আলোকপাত কর, যে ছোটবেলায় তুই কিরকম ছিলিস এই বিষয়ে। এটা অনেক মানে খুব কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন। কেন আমি মানে এই বিষয়ে, পার্টিকুলার এই বিষয়ে। আচ্ছা, পার্টিকুলার এই বিষয়ে তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, কারণ ছোটবেলায় আমার সাপ ধরার শুরুটা বলি আমি, ছোট্ট একটা গল্প। বল বল বল। তো একটা সময় আমার বাড়ির সামনে, আমার তো গ্রামে বাড়ি, জানিসই, দেখেছিস তো, আমার কাঁচা বাড়ি ছিল, টালির বাড়ি। তো বাড়ির সামনে কিছু ডালপালা ফেলে রাখা ছিল বহুদিন ধরে। ওগুলো আমি আর বাবা একদিন পরিষ্কার করছিলাম, করার সময়তে ওখানে ইঁদুরের গর্ত ছিল কিছু। তো ওই ইঁদুর মানে ওই গর্ত থেকে পরিষ্কার করতে করতে যখন প্রায় শেষ হয়ে যায়, আমি দাঁড়িয়েছিলাম নর্মালি এরকম ভাবে কথা বলছিলাম কারোর সাথে। তো পায়ের কাছে একটা সাপ ফনা দিয়ে ওঠে, সেটা হলো গমাখুর, স্পেকটিক্যাল কবরা।
তো বাবা দেখতে পায় ওটাকে মারে। তো তখন থেকে মনে হয় যে মানে খারাপ লাগে অ্যাকচুয়ালি। আর তার আগে থেকে আমি একটু টিভির প্রতি আমার একটু বেশি আকর্ষণ। টিভি, এখন তো মোবাইল হয়েছে, তখন মোবাইল এরকম ছিল না। তো তখন টিভিতেই সব ছিল। তো ডিসকভারি, নেট জিও, অ্যানিমাল প্ল্যানেট আমি খুব দেখতাম। তো সেখান থেকে বেশ কিছু বলা ভুল, সেখান থেকে অ্যাকচুয়ালি আমার মানে মনের মধ্যে একটা কনফিডেন্স আসে যে হ্যাঁ, ওরা এত বড় বড় মানুষ, চলো ঠিক আছে আমিও কিছু করে দেখাবো। কিন্তু অ্যাকচুয়ালি আমি জানতাম না কি করবো কি না করবো, কোনটা বিষাক্ত কোনটা নির্বিষাক্ত সেটা পর্যন্ত জানতাম না। তো এই করে একদিন হঠাৎ আমার পাড়াতে আমার এক বন্ধুর বাড়িতে উঠোন দিয়ে একটা ছোট্ট, উঠোন মানে বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা থাকে আমরা সেটাকে উঠোন বলি। তো সামনে দিয়ে একটা ছোট্ট সাপ যাচ্ছে, আমি একটা ছোট্ট পাটকাঠি মানে ছোট্ট একটা পাটকাঠি ভেঙে নিয়ে আমি ওর পেছনে তাড়া করেছি ওকে ধরবো বলে। আমি তখনও চিনি না সাপ ওটা যে কি সাপ। তো পরে আমি জানলাম ওটা স্পেকটিক্যাল কোবরার বাচ্চা, মানে যে সাপটা আমাকে কামড়াতো হয়তো। আচ্ছা। এবং নিউরোটক্সিক ভেনাম ওর থাকে, আর খুবই ডেঞ্জারাস, মানে বিষাক্ত সাপ আর কি। তো পরে আমি এগুলো জানলাম, আস্তে আস্তে রিয়েলাইজ করলাম, আস্তে আস্তে শিখলাম অনেক কিছু। আমার ফেসবুক অনেক ফ্রেন্ড আছে বাইরেকার, যারা আমাকে সাজেশন করতো, যারা আমাকে শেখাতো কোনটা ভুল কোনটা ঠিক। তো এইভাবেই আস্তে আস্তে শেখা আর কি। আচ্ছা, মানে আমি যেটা আর কি জানতে চাইছিলাম সেটা হয়তো পেলাম না। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম যে তোকে তো আমি দেখেছি কিংবা জেনেছি খুব ডান পিটে টাইপের, মানে না ওটা তো পার্সোনালিটি চলে গেল, আমি ওই জন্য বললাম যে হ্যাঁ পার্সোনালিটি না, মানে আমি বেঁচে আমি গেছে। আমি এই পশু পাখির দিকটা আচ্ছা, বলছি। পশু পাখির দিকটা, হ্যাঁ আমি ডানপিটে ছিলাম ছোটবেলাতে। যে পরিযায়ীর কথা বললাম আমি একটু আগে আলোচনা করলাম, আমার নিজের বাবাও কিন্তু সেই পরিযায়ী পাখি ধরে আনতো। হ্যাঁ, ওটা তো হ্যাঁ, দেখেছি। ওটা ধরে আনতো এবং আমি ছোটবেলা থেকে সেই জিনিসটা দেখে অভ্যস্ত। এবং আমি কি করতাম, বাবা ধরে আনতো আর আমি খুব সুন্দর একটা ছোট্ট পাখি পেলে পরে আমি ওটাকে ধরে একটু সাইড রাখতাম, আর আমি বলতাম আমাকে একটা দিয়ে দাও না, আমি একটা পুষি এটা বাঁচিয়ে রাখি। তো এইভাবে আস্তে আস্তে ইন্টারেস্ট শুরু হয়। ডানপিটে তো আমি প্রচুর ছিলাম। গুলতি পাওয়া যায় না, তো আমি জানি না কতজন চেনে। তো ওই গুলতি কিনে নিয়ে স্কুলে টাকা দিত 1 টাকা করে, তো ওই 1 টাকা জমিয়ে গুলতি কিনে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে, মাটির গোল গোল করে বানাতে হবে। তো এগুলো করেছি, এখন রিগ্রেট ফিল হয় যে কেন করেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা বয়সের সাথে সাথে আমাদের একটা চলেই আসে একদম। অনুশোচনা বল আসলে কি, আমাদেরকে সঠিক রাস্তাটা দেখানোর কেউ ছিল না, যে এটা ভুল, এটা ঠিক না, এটা করা ঠিক না, এই রাস্তাগুলো দেখানোর কেউ ছিল না। আমরাও দেখে এসেছি এরকম ভাবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু যখন বড় হলাম আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে হ্যাঁ সত্যি এই জিনিসগুলো খারাপ। আমাদের কথা হচ্ছিল যে ডান পিটে। ডানপিটে এবার সেই ডান পিটে স্বভাবটা কি এখনো আছে নাকি গেছে? এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। সেই ডানপিটেমিটা তো চলে গেছে যেটা ছিল, কিন্তু একটা কোথাও না কোথাও একটা জেদ, একটা ইগো যেটা ছেলে মানুষের থাকে বেসিক্যালি। তবে একটা জেদ আছে, আমি একটু বেশি জেদি আমার মনে হয়। এই জেদে পড়ে অনেক ভালো কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে। যেমন? খারাপ কাজগুলো বলা ঠিক না, ভালো কাজগুলো আমি যখন প্রথমে সাপ ধরা শুরু করি তখন বাড়ি থেকে বলতো আমাকে যে না এগুলো করা যাবে না। পাড়ার লোক বলতো এগুলো করা যাবে না, এগুলো করতে দেওয়া যাবে না। জেদ ছিল যে করবোই, না ঠিক আছে যে যা বলছে বলুক আমি করবো। তো এরকম জেদ। অনেকবার থ্রেট এসেছে, আমার লাইফ থ্রেট হয়েছে অনেকবার, এই যে পরিযায়ী পাখিগুলো ধরা বা বিক্রি করা এগুলো বন্ধ করতে গিয়ে। অনেকবার বাজারে বিক্রি হওয়া কচ্ছপ উদ্ধার করতে গেছি, সেখানে নানা রকম ঝামেলা অশান্তি থ্রেট। তো ওটা আমার জেদ ছিল যে আমি করব, যার যা করার আছে করে নিক, এরকম একটা ব্যাপার। ওই যে সেই ডানপিটেমিটা এখন অন্যদিকে গেছে, সুইং হয়েছে। তো হ্যাঁ ঠিক আছে, যার যা করার। জিনিসটা একটা কি বলবো, পজিটিভলি চ্যানেলাইজ হয়েছে একদম। আগে যে ডানপিটেমিটা ছিল খারাপের দিকে, আমি সত্যি কথা বলতে আমি চেষ্টা করিনি কখনো যে না আমি ভালোর দিকে সুইং করব, আমার এটা খারাপ এটা ভালো। আমি কোনোদিন রিয়েলাইজই করিনি যে না ওগুলো আমি খারাপ করেছি। রিয়েলাইজ করি এখন, অনেক পরে। কিন্তু সেটা না আস্তে আস্তে হয়ে গেছে, ওটা একটা রাস্তা ছিল আমার মনে হয়, ইউটার্ন আমার মনে হয়। তো লাইফটা এরকম ভাবেই গেছে। তো তারপরে সেই জিনিসটা ওই জেদে পড়ে কাজগুলো করতাম। আর যত মানুষে বলতো, যত ঝামেলা হতো, একটা ইগো ছিল, আচ্ছা এরকম ব্যাপার, ঠিক আছে তুমি করো, তুমি যা করছো আমিও করি, আমি যা করছি, এরকম একটা ব্যাপার ছিল। তো সেটাই। সেই জায়গাটায় এখন তুই তোর কিরকম ফিল হয় যখন সেই মানুষগুলোই, যখন তার বাড়িতে সাপ ঢোকে কিংবা সে কোনো সাপের কবলে পড়ে, তখন সেই মানুষগুলোই তোকে ডাকছে? একদম। আসলে আমি কাজ করার সময় শত্রু মিত্র দেখি না এরকম, যে আমাকে এরকম অনেক আছে আমার পাড়ার বাইরে এরকম অনেক আছে যে থ্রেট দিয়েছে, অনেক কিছু দেখে নেবো, করে নেবো, আমি করে নেবো। থানা পুলিশ দিয়ে থ্রেট দেওয়া, পলিটিশিয়ানদের থ্রেট দেওয়া, লোকাল পলিটিক্স। তো তারাই ফোন করে। হ্যাঁ, আমি নর্মালি যেরকম আমি আর 5 জনের কাছে তাদের কাছে যাই। তো তখন আমার মনের মধ্যে না, আমার মনের মধ্যে আমার মাথাটা বেশ উঁচু হয়ে যায়, খুব সুন্দর। আর আমার মনের মধ্যেই ওদের নিজের মাথা হেট হয় কিনা জানি না, তবে আমার মনের মধ্যে কিন্তু ওদের মাথাটা হেট হয়ে যায়।
আর আমার এটাই সব থেকে বড় পাওয়া যে যে কাজগুলো একদিন তারা বন্ধ করতো, মানে বন্ধ করার চেষ্টা করেছে, সেই কাজগুলো এখন তাদেরই প্রয়োজন হয়। তো এটা অনেক অনেক একটা বড় প্রাপ্তি, আমার তো মনে হয় তাই, অনেক একদম বড় একদম। প্রাপ্তি। এটাই তো ফ্যাক্ট যে যেই মানুষগুলো আজকে তোকে ছোট করছে, মানে জাস্ট তুই শুরু করছিস কিংবা ইনিশিয়াল স্টেজে রয়েছিস, সেই জায়গা থেকে সেই জিনিসটাই তুই যখন সাকসেস পেয়ে গেলি, তখন গিয়ে তারাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। একদম, হ্যাঁ করে, এখনো করে। যে মানুষগুলো তখন আমাকে ডিমোটিভেট করতো, আমাকে বাজে কথা বলতো, থ্রেট দিত, এখন তারাই বলে হ্যাঁ আমাদের পাড়ার ভালো ছেলে, আমাদের ভালো কাজ করে, এটা করে সেটা করে। তো ওটা নিজের ভালো লাগে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এগুলো ছোট ছোট অ্যাচিভমেন্ট না, মনের মধ্যে রাখতে হয়, একদম। এগুলো খুব ভালো আচ্ছা, লাগে। তাহলে এই জিনিসটাই মানে সবাই যে ভালো বলবে এটাও না। না, একদম না। মানে তোর কথার পরিপ্রেক্ষিতে আমার হঠাৎ মাথায় এলো, খারাপও বলে নিশ্চয়ই। একদম, অনেকে বলে। তুই যেমন ভালোটাকে তুই অ্যাচিভমেন্ট হিসেবে নিচ্ছিস, খারাপটাকে কিভাবে নিস? ওই যে ডান পিটে আমি কিছু মনেই করি না, একদম। মানে রাস্তায় চলতে গেলে না, যখন ট্রেনে করে কোথাও যাবি, দেখবি স্টেশনে অনেক অনেক বাচ্চা থাকে, বয়স্ক থাকে, ভিক্ষে করে। আমি কিন্তু সবাইকে টাকা দিই না। আমার ঠিক মনে হয়, কেন জানি না, আমার ইনস্টিংক্ট, আমার সিক্স সেন্স বলে যে না একে দিই, তো তাকে আমি দিই। কিন্তু আমি সবাইকে দিই না। ঠিক এটাও সেরকম, অ্যাভয়েড করো মানুষকে, কোনো ব্যাপারই না। তারা বললে পরে অনঞ্চ আমার মানে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, যে তারাই তোমাকে নিয়ে সমালোচনা করবে, এটাও কোনো একটা কোথাও একটা লাইন। তো তারাই তোমাকে নিয়ে সমালোচনা করে যারা তোমার পিছনে আছে। যারা তোমার থেকে এগিয়ে গেছে তাদের সময় নেই তোমাকে নিয়ে সমালোচনা করার। তো যারা সমালোচনা করে, খারাপ ভাবে বা খারাপ বলে, আমি তো অলরেডি মনে করি নিজেকে তাদের থেকে এগিয়ে। তো তুই যে বললি যে এই যে ট্রেনে যাতায়াতের সময় কিছু দেওয়া, তো ধ্রুবজ্যোতি দাস কি মানে একজন দানশীল ব্যক্তি? না, একদমই না। আমি খুব বড় গিভার নই, মানে খুব মানে বেশি দেওয়া থাওয়ার মধ্যে আমি যাই না, না খুব বেশি নেওয়ার মধ্যে। মানে আমি আমার মতো গুছিয়ে চলি, আমার মতো চলি। হ্যাঁ, কারোর উপরে মায়া হলো বা এরকম অনেক সময় হয়েছে রাস্তা পারাপার হওয়ার সময়, যেটা জেনারেলি করা উচিত মানুষের, সেটুকুই করি। তার বেশি এক্সেস কিছু করি না যে আমি এই ক্রেডিটটা নেব। এই ক্রেডিটটা নেওয়ার মতো নয়। মানুষ হিসেবে রাস্তাঘাটে চলতে গেলে যতটুকু করা প্রয়োজন, যদি কারোর প্রয়োজন হয়ে থাকে, তোমার মনে হয়ে থাকে যে এই মানুষটার একটু হেল্প করলে ভালো হবে, শুধু টাকা পয়সা দিয়ে না, তো সেটুকু করি। মানসিকতা একদম একদম। ওটাই। আচ্ছা, তো এই যে যে সাপগুলোকে রেস্কিউ করিস, রেস্কিউ করার পরে কি করিস? অ্যাকচুয়ালি কি হয়, আমাদের একটা মানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী সাপ রেস্কিউ করার 300 বা 500 মিটারের মধ্যে রিলিজ করতে হয়, মানে সাপটাকে ছাড়তে হবে। তো আমাদের আচ্ছা, পরিকাঠামো নেই এরকম, কারণ আমরা যে সমস্ত জায়গা থেকে সাপ রেস্কিউ করি সেটা হয়তো কোনো পাড়া হতে পারে, হ্যাঁ কোনো শহর হতে পারে। হুম। তো আমরা এমন জায়গা থেকে সাপ রেস্কিউ করি, তো তার 300 বা 500 মিটারের মধ্যে সাপটা ছাড়া পসিবল নয়। তো যতটা কাছে সম্ভব ততটা কাছে ছাড়ি। না কেমন জায়গায় যেখানে জনবসতি নেই, জনবসতি কম, এই যে আশেপাশে দেখছিস জঙ্গল। হ্যাঁ, যার জন্য আজকে আমাদের এটা এই জায়গাটাও কিন্তু চুজ করা ঠিক এই কারণেই, যাতে আমরা এই বিষয়টার সাথে আরো বেশি ইন্ডালজ হতে পারি। তো একদম। সরি ইন্টারাপ্ট করার না না জন্য। না না, ইটস ওকে। আসলে আমার মনে হয় কি বলতো, আমার মনে হয় যে আহ, জাপানে, আচ্ছা এই কথাটা না বললে নয়, একদম একদম। জাপানে একটা থেরাপি হয়। কেমন? যারা অত্যধিক বেশি ডিপ্রেশনে থাকে, হুম। বা যারা আহ, মানে অনেক মানে কি বলবো ওটাকে, অনেক মনে পড়ছে না, বল না, ডিপ্রেশনের মধ্যে থাকে, ফার্স্ট্রেশনের মধ্যে থাকে। Frustration। তো তাদের একটা থেরাপি হয়। থেরাপি করায় কি করে, যে ফরেস্টের মধ্যে নিয়ে যাওয়া হয়, খালি পায়ে রাখা হয়। খালি পায়ে রেখে গায়ে যতটা কম বস্ত্র মানে একদম উলঙ্গ নয়, মানে হয়তো কোট বা জ্যাকেট পরে থাকলে সেগুলোকে খুলে একটা গাছকে হাক করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, মানে একটা গাছকে জড়িয়ে ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা। তো এটা না একটা কানেক্টেড। কোনোদিন তুই নিজেও কোনোদিন করবি, দেখবি তুই খুব ফার্স্ট্রেটেড। আমি নিজে করেছি, বাস্তব। তো দেখবি তুই খুব ফার্স্ট্রেটেড বা তোর কিছু ভালো লাগছে না, তুই যদি একটা গাছে হেলান দিয়ে বসে থাকিস, তবুও কেন জান, তুই যদি ফিল করিস একটু, তাহলে তুই বুঝতে পারবি যে আধ ঘন্টা পরে তোর কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, যেটা কিন্তু কংক্রিটের দেওয়ালে পাবে না। তো এই জন্য আমার মনে হয় যে মানে আমার বিশেষ করে ভালো লাগে জঙ্গল গাছপালা। অবশ্যই মানুষ ভালো লাগে এমন নয় যে মানুষ ভালো লাগে না, কিন্তু জঙ্গল গাছপালা, একটু গাছপালা ঘেরা থাকবে। আমার বাড়িটা দেখেছি, আমার বাড়িতেও প্রচুর গাছ, তো আমি ভালোবাসি এটাই। আর আমার মনে হয় যে সব মানুষেরই নিজের রুটটাকে ভুলে যাওয়া উচিত না, যতই কংক্রিটের দেওয়ালে যাক, যতই যা হোক, হুম। তো নিজের রুটটাকে ভোলা উচিত না। একদম একদম। তো আমরা ছিলাম হচ্ছে তোর রুটে, তোর রুট নিয়ে একটু তুই যদি কিছু বলিস। আসলে রুট বলতে আমি তো সেখানে রুট বুঝিয়েছি, মানে আমাদের অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে তৈরি, মানে মাটির প্রকৃতি। কিন্তু আমার রুটের কোনো ঠিক নেই, মানে আমি একটু বেহিসাবি মানুষ, মানে বেরুটের মানুষ। তো আমার জীবনের সেরকম কোনো বড় লক্ষ্য নেই। হ্যাঁ,
একটা লক্ষ্য কি যে জীবনের শেষ বয়সটা কাটাবো একটু নিলিবিলিতে, কিছু গাছপালা থাকবে, বড় একটা জায়গা থাকবে, ছোট্ট একটা বাড়ি থাকবে, নিলিবিলিতে কাটাবো, এটা আমার ইচ্ছে। স্বপ্ন থাকে মানুষের কিছু, আমারও কিছু আছে, স্কাই ডাইভিং, স্কুবা ডাইভিং, অনেক কিছু এরকম বড় বড় স্বপ্ন, এগুলো আমার কাছে অনেক বড় স্বপ্ন। আর তাছাড়া আমার জীবনে বড় স্বপ্ন নেই যে আমার একটা ফরচুনার হবে, আমার আমি একটা ভালো ফ্ল্যাট নেবো কলকাতাতে গিয়ে, বিশ্বাস করো আমার কিচ্ছু নেই। মানে এইসব স্বপ্ন থেকে আমি দূরে থাকি, আর আমার মনে হয় যে আমি খুব খুশি এতে। মানে যুগের সাথে তাল মিলিয়ে এতটাও চলা উচিত না যে একদম সবকিছু ভুলে ভালে শুধু তাই করতে হবে তাই করতে হবে, মাথার মধ্যে এই জিনিসটাই যে টাকা কামাতে হবে, আমাকে একটা ফ্ল্যাট নিতে হবে, টাকা কামাতে হবে, আমাকে একটা 50 লাখ টাকার গাড়ি কিনতে হবে। আমার এরকম ভাবনা চিন্তা, টাকা কামাতে হবে, ভালো খেতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, আর নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে হবে। বড় স্বপ্ন বলতে কিছু নেই, সব ছোট স্বপ্ন, তো সেগুলোকে পূরণ করতে হবে, ব্যাস এইটুকুই। আর আমি বেরুটের মানুষ, যেদিকে ইচ্ছা হলো চলে গেলাম, যখন ইচ্ছা হলো চলে গেলাম। একদিন হঠাৎ করে সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করার পরে মনে হলো না একটু ঘুরে আসি গঙ্গা থেকে, তো চলে গেলাম। হয়তো কাজ করতে করতে মনে হলো না আজকে ঠিক আছে, বা ভালো লাগছে না আজকে ডে অফ, তো ডে অফ। এরকমই, যখন যেটা মাথায় আসে তখন একদম সেরকম। কারণ আমার পাস্ট এক্সপিরিয়েন্স ভালো না। কিরকম? শুনেছিলি কি 2025-এর ফেব্রুয়ারির 7 তারিখ আমাকে সাপে কামড়েছিল। হ্যাঁ, ওটা আসতাম, যদি এবার পরে আসতাম। আচ্ছা, তো আমি এই জিনিসটা নিয়ে আজকেও মায়ের সাথে আলোচনা করছিলাম যে মানুষ যখন মারা যায় না, মানে আমার কেসটা খুব সিভিয়ার ছিল, আমি 1.5 দিন আনকনসিয়াস ছিলাম। মানে ডাক্তার বলে আমি বেঁচেছিলাম, মানে আমি কথা বলেছি উঠেছি, বাট আমার মেমোরিতে নেই, আমার মাথাতে নেই, পুরোটাই একদম ব্ল্যাক, একদম ব্ল্যাঙ্ক পুরো। তো আমার আনকনসিয়াস হওয়ার কিছুক্ষণ আগে আমার মনে হয়েছিল আমি হয়তো আর বাঁচবো না, কারণ আমি জানি যে কি সিমটমের পরে কি দেখা দেয়, সিভিয়ার হলে পরে কি হবে। কারণ এই সাপ নিয়ে তো আজকে মোটামুটি 14-15 বছর হলো আমি এই নিয়ে সংসার করছি আর কি। মোট কথা আমি সংসারই করি। একদম। কারণ এরকম অনেক সময় হয় যে কিছু সাপ ধরে নিয়ে আসি, তখন ছাড়া হয় না, বাড়িতে রেখে দিতে হয়। এরকম অনেকবার হয়েছে আমার ঘরের মধ্যে, মানে কোনোভাবে ওটা বেরিয়ে গেছে, তো যাই হোক। তো তখন একটাই জিনিস মাথায় ছিল, জানিস তো, মানুষের এই যে যে আমরা এত কিছু করি না, আমার বাবা, আমার মা, আমার ছেলে মেয়ে, এই জিনিসগুলো না, মানে এই জিনিসগুলোর কোনো মানে নেই। কেমন মানে নেই? কারণ আমার যখন মনে হচ্ছিল যে আমি হয়তো আর বাঁচবো না, তখন শুধু আমি ভাবছিলাম যে এটা করা হয়নি, আমি ওটা করলাম না, ইস আমি মরে যাব। তো তারপর থেকে আমার এটা শিক্ষা হয়ে গেছে যে জীবনে তোমার যেটা ইচ্ছা মানুষের ছোট বড় অনেক কিছু হয়। তোর ইচ্ছা হলো যে না একটু লালবাগ থেকে ঘুরে আসি, আমি বলবো তোর ইনস্ট্যান্ট লালবাগ থেকে ঘুরে আসা উচিত। যদি অনেক বড় সড়ো না তোর ক্ষতি হয়ে যায়, তুই জানিস না যে তোর কি হবে। ধরো লালবাগ থেকে বাড়িতে আসলি, স্ট্রোক হয়ে মরে গেলি, বা দেখা গেলো বসেই আছিস কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছিস, তোর মনে হলো না একটু যাই বন্ধুদের সাথে কথা বলে আসি, বেরোলি না, চিন্তা করতে করতে স্ট্রোক হয়ে মরে গেলি। মানুষের কোনো গ্যারান্টি নাই ভাই, কোনো গ্যারান্টি নেই। তুই যখন মরে যাবি না, তখন তোর মনে হবে ইস, বন্ধুদের সাথে একটু বন্ধুদের কাছে যাওয়া ভাবলাম, গেলাম না, একবার দেখা হতো সবারই সাথে। এই রিগ্রেটটা নিয়ে মরা উচিত না, যেটা করতে হবে ইচ্ছা হবে করে ফেলতে হবে। এইটা নিয়ে আমি আমি দুটো কথা বলি। আহ, একটু আগে ধ্রুবদা যে কথাটা বললো যে 2025-এর 7ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি যখন সাপে কামড়ায়, তখন আমি বহরমপুরেই একটা কোম্পানিতে কাজ করি। এবং সেখানে হঠাৎ করে আমি জানতে পারি, শুনি আমার এক বন্ধু কল করে বলে যে ধ্রুবদাকে সাপে কামড়েছে। মানে ওই মুহূর্তে না আমি যে কি, মানে এইটা কি করে সম্ভব? যেই মানুষটা সাপ রেস্কিউ করছে, মানে এমন নয় যে সাপ তার সাথে বন্ধুত্ব কিংবা কিছু, কিন্তু ওই মুহূর্তে আমার আমার এই মাথায় এটাই এসছে যে এই মানুষটাকে কি করে সাপে কামড়ালো, এই মানুষটাকে সাপে কামড়ানো তো উচিত নয়, কিংবা এইরকম কিছু। এবং ওই মুহূর্তে মাথায় কিছু কাজ করছে না আমার, সিরিয়াসলি বলছি। এবং আমি সেখান থেকে স্যারকে, আমার যিনি বস ছিলেন ওনাকে বললাম যে স্যার এরকম এরকম ব্যাপার, আমি একটু আসছি পাশেই আর কি, মেডিকেল, বহরমপুর মেডিকেল থেকে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে জাস্ট একটুখানি। তো আমি গিয়েছিলাম। আর আমি তো মানে গিয়ে ওকে তো দেখতে পাইনি, কারণ সম্ভবত আইসিইউতে ছিল। হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশনে ছিলাম। এবং আমি মানে যেটা হয় আর কি, সাপে কামড়ালে, সাপে কাটলে তো মানুষ বাঁচার কথা নয়। এবং যে কোনো সাপ নয়, একটা বিষধরী সাপ, বিষধর সাপই কামড়েছিল। তো সেই সাপের নামটাও আমি ধ্রুবদার কাছ থেকেই জানবো। তো আমি জাস্ট ব্ল্যাক আউট, যে তাহলে কি হবে এইবার। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ, সৃষ্টিকর্তা আশীর্বাদ, ধ্রুবদা দ্বিতীয় জন্ম পেয়েছে বলবো। একদম, এটা আমার দ্বিতীয় জন্ম। একদম।
একটা মজার কথা বলি, ছোট্ট একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, বল বল। যে সাপটাই আমাকে কামড়েছিল, তো আমাকে সাপটা কামড়ানোর পরে আমি কিন্তু ওকে আবার ওই ওই বাক্সতে রাখি, মানে যেখান থেকে আমি ওকে বের করে রিপ্লেস করছিলাম অ্যাকচুয়ালি একটা ছোট বাক্সতে। তো ওকে ওই বাক্সতেই রাখি, দেন আমি মাকে নিয়ে হসপিটালে যাই বাইক চালিয়ে। তো তারপর আমি 2 দিন পরে এসেছিলাম, 3 দিন পরে এসেছিলাম হসপিটাল থেকে। আসার পরে কিন্তু আমি এসেছিলাম দুপুরবেলাতে, আমি বিকেলবেলাতে সেই সাপটাকেই আবার ছাড়তে গেছি, রিলিজ করতে গেছি, কারণ আমার মাথাতে ছিল যে আজকে 4-5 দিন হয়ে গেল সাপটাকে ছাড়া হয়নি, তো সাপটাকে ছাড়তে হবে। এমন নয় যে সাপে রোজ খাবার খায়, কিন্তু অ্যাটলিস্ট খোলামেলাতে থাকবে ও, তো সাপটাকে ছাড়তে হবে। তো আমি গিয়ে কিন্তু যেদিন আমি হসপিটাল থেকে বাড়িতে এসেছি সেদিন বিকালে গিয়ে আমি আগে সাপটাকে ছেড়ে এসেছি, যে তুই ভাই যা, অনেক হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে ধ্রুবদার অ্যাকচুয়ালি দ্বিতীয় জন্ম, সত্যিই দ্বিতীয় জন্ম, যে এই মানুষটা এখনো আমাদের মধ্যে রয়েছেন, এবং এই ভাগ্য কিন্তু সবার হয় না। তো এটা নিয়ে আমি পরেই কথা বলতাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে। সেটা আমি পুরোপুরি সিক্রেট রেখেছিলাম, মানে সেটা ধ্রুবদাকেও বলিনি যে এই নিয়ে কোনো কথা বলবো কিংবা কিছু। তো যাই হোক, ধ্রুবদা নিজেই সেটা তুললো যখন, সেটা নিয়েই আলোচনা করি। আচ্ছা, তুই এই যে বলছিলি যে রিগ্রেট ইত্যাদি ইত্যাদি, যখন তোকে সাপে কামড়ালো সেই মুহূর্তে তোর ফিল কি ছিল যখন সাপে কামড়েছিল? প্রথমত সত্যি কথা বলতে না, আমি টেন্স ছিলাম, মানে না খুব চিন্তায় ছিলাম সাপে কামড়ালে আমি মরে যাব বা আমার কিছু হবে। আহ, আমাকে সাপে কামড়ালো, তারপরে কিছুক্ষণ পরে আমি মাকে জানাই, আমি সাথে সাথে জানাই, বাড়িতে মাই ছিল আগে। তো কিছুক্ষণ পরে মাকে জানাই, এবং আমার 2জন বন্ধু আসে। তারপরে আমি হসপিটালে যাই, এবং হসপিটালে যেতে যেতে আমি আমার সিমটমগুলোকে লিখে, মানে হোয়াটসঅ্যাপে নিজে সেলফকে মেসেজ করা যায়, তো আমি আমার সিমটমগুলোকে কিন্তু লিখছিলাম যে সাপে কামড়েছে 20 মিনিট হলো, আমার বুকটা ভারী হয়ে আসছে। মানে আমি অ্যাকচুয়ালি কি হয় যে নিউরোটক্সিক ভেনাম না অনেক কিছু ব্লক করে দেয়, অনেক নিউরন ব্লক করে দেয়, তো শ্বাস নিতে কষ্ট হয়, চোখ মেলতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, কিছু গিলতে কষ্ট হয়। তো এই সিমটমগুলো আস্তে আস্তে হচ্ছিল, আর আস্তে আস্তে আমি লিখছিলাম যে এখন এরকম লাগছে। আর 2-3 মিনিট পর পর এখান থেকে বহরমপুর তো অনেকটা, যেতে হলে অনেকটাই সময় লাগে। 20-25 মিনিটের ভালো ভালো মতো স্পিডে বাইক চালালেও 20-25 মিনিট লাগে। লাগবেই। আর আমি যাওয়ার সময় এক কাকুর বাইক নিয়ে গেছিলাম, বয়স্ক বাইক নিয়ে, মানে লালবাগ থেকে উনি আমাকে নিয়েছিল। তো উনি একটু আস্তেই চালাচ্ছিল, বয়স্ক মানুষ। তো আমি পিছনে বসে বসে ওটাই টাইপ করছিলাম যে আমার এখন এরকম লাগছে, এরকম লাগছে। মানে সেটা আর কি তুই একাই গেছিলিস বাড়ি থেকে? হ্যাঁ, মা ছিল অন্য একটা বাইকে, ও আচ্ছা আর আচ্ছা আমি গেছিলাম ওনার বাইকে, মানে আমি মাকে বাইকে করে নিয়ে লালবাগ হসপিটাল অব্দি গেছিলাম। আচ্ছা। হসপিটালের সামনে থেকে আমার কি মনে হলো যে না, এখানে থাকলে তো হয়তো ট্রিটমেন্টে দেরি করবে, তো ওখানে বাইকটা রেখেছি, তখন কাকুর সাথে দেখা। তো ওই কাকুর সাথে আমি যাই, আচ্ছা কাকু আমাকে বললো তুমি চাপো, আমি নিয়ে যাচ্ছি। তো এমনকি আমি কতটা সিরিয়াস ছিলাম শোন তাহলে। আমাকে সাপে কামড়েছে, আমি ওগুলো লিখছি, আমাদের একটা গ্রুপ আছে, মানে আমাদের বন্ধু বান্ধবের একটা গ্রুপ আছে, আমি ওখানে একটা সেলফি তুলে আমি নিচে লিখেছি লাইফ ইজ অ্যামেজিং। হ্যাঁ, তখনও কিন্তু মানে আমার চোখগুলো ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে আমার চোখগুলো ছোট হয়ে আসছে, শ্বাস পুরো নিতে পারছি না, কিন্তু আমি একটা ছবি তুলে সেলফি তুলে, কারণ আমি জানি, মানে আমার একটা বিশ্বাস ছিল যে চল ঠিক আছে হয়ে যাবে, কিন্তু কোনো একটা সময় গিয়ে না হার মেনে গেছিলাম আর কি, যে আর হবে না, তারপরে আনকনসিয়াস হয়ে যাই। তো তার আগে পর্যন্ত খুব ভালো কনফিডেন্স ছিল যে না কিছু হবে না, চল ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। আর আমি সত্যি কথা বলতে আমি অত সিরিয়াস নেইনি। যে সাপটা কামড়েছিল ওটা হলো আমাদের ইন্ডিয়ার টপ 4 ভেনামাস সাপের মধ্যে পড়ে, কমন ক্রেট ইংরেজি নাম, বাংলাতে কালাজ বলে, কালাচিতি বলে, অনেক কিছু, রাজসাপ বলে, অনেক কিছু বলে জায়গা ভেদে। তো এই হলো ব্যাপার, যে আমি খুব একটা সিরিয়াস নিইনি ব্যাপারটা। তো ওই সেলফি তোলার ব্যাপারটা, আচ্ছা এখানে লাইফ ইজ অ্যামেজিং লিখেছিলাম, মজাদার ব্যাপার হলো যে অ্যামেজিং স্পেলিংটা ভুল ছিল। আচ্ছা তো আমি হসপিটাল থেকে বাড়িতে এসে আমি যখন ওই ছবিটা দেখছি, সবাই ততক্ষণ তো সবাই জেনে গেছে, সব বন্ধু বান্ধব গেছে, দিয়ে অনেক কথা বলেছে, ওরা রিপ্লাই করেছে নিজেরা নিজেরা। তো আমি এসে আবার ওখানে ওটাকে এডিট করে আমি বলেছি যে সরি, আমার ভুল হয়েছে, স্পেলিংটা এই হতো, ঠিক আছে। তো সেটা নিয়ে অনেক হাসি মজা বন্ধু বান্ধবের মধ্যে, তখন সবাই খুশি অ্যাকচুয়ালি। বাড়ি ঠিকঠাক এসেছিলাম, অনেক মানুষ গেছিল আমি শুনেছি হসপিটালে। আর আমি ঠিক হয়ে বাড়িতে আসার পরে অনেক মানুষ এসেছে আমার বাড়িতে, এখন কেমন আছে কি করছে। আর সত্যি কথা বলতে মানুষের ভালোবাসাই, আমার মনে হয় যে মানুষের ভালোবাসার জোরে ফিরে এসেছে। শুধু যে মানুষের ভালোবাসা তা বলবো না, না একদমই না, এই যে নিজের পুণ্যগুলো করেছিস সেইগুলো তো অবশ্যই Actually, থাকবে না। আমি একটা ছোট টিপস দিতে চাই, পাপ পুণ্যর ব্যাপারে জানি না, কিন্তু টিপসটা এরকম, সাপে যদি কখনো কাউকে কামড়ায়, প্যানিক না করতে, মানে খুব বেশি প্যানিক না করতে, দৌড়াদৌড়ি না করতে, নিজে বেশি
মাতব্বরি না করতে যেতে, বাংলাতে বলে না মাতব্বরি, তো মাতব্বর নিজে না হয়ে কাউকে এমন জানাতে যে যে তোমাকে হসপিটাল অবধি নিয়ে যেতে পারবে। তুমি নিজেকে- এটা দর্শকদের বল। একদম, আপনি নিজে কিছু করতে পারবেন না। মানে আপনাকে সাপে কামড়ালো, আপনি যদি ভাবেন যে আমি এতটাই কনফিডেন্ট আমার কিছু হবে না, আমি চলে গেলাম হসপিটালে, বা হয়তো আপনাকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সাপে কামড়েছে, আপনি দৌড়ে বাড়ি চলে এলেন, তা আপনি ভেবে নেবেন যে আপনি অর্ধেক ওখানেই মরে গেছেন। সাপে কামড়ানোর পরে সব থেকে প্রথম কাজ যেটা, সেটা হলো নিজেকে শান্ত রাখা। আচ্ছা, নিজেকে শান্ত রাখতে হবে, তারপর পরের স্টেপ হলো হসপিটালে যাওয়া যত তাড়াতাড়ি সম্ভব। আর কি কি মানে করণীয় ওই মুহূর্তে, ধর সাপে কামড়ে দিল, কি কি করণীয়? সাপে কামড়ালে সবার প্রথম করণীয় সেটা হলো নিজেকে শান্ত রাখা। শান্ত রাখলাম। শান্ত রেখে এমন কাউকে বলা যে আমাকে সাপে কামড়েছে, আমাকে হসপিটালে নিয়ে যেতে। হসপিটালে যাওয়ার পরে তারপরে যা করার ডাক্তারে করবে, এইটুকুই করণীয়, আর কিচ্ছু নেই। না বাঁধতে হবে, না ওই জায়গায় ব্লেড দিয়ে কাটতে হবে, না ধুতে হবে, কিচ্ছু করতে হবে না, না সাপটাকে ধরতে হবে, না সাপটাকে মারতে হবে, কিচ্ছু করতে হবে না। নিজেকে শান্ত রেখে হসপিটালে যেতে হবে, এইটুকুই কাজ। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি, মানে আমরা যেহেতু গ্রামাঞ্চলে বাড়ি আমাদের, আমরা ছোট থেকে দেখে এসেছি এবং এখনো হয়তো বিভিন্ন এলাকায় এটা থাকতেই পারে যে সাপে কামড়ালে ওই ঝাড়ফুঁক করে তোর, একদম না। এই বিষয়টা নিয়ে তুই কিছু আসলে বল। এর পিছনে একটা থিওরি আছে এরকম, বিষাক্ত সাপে নির্বিষ সাপে কামড়ালে বোঝা যায়। আচ্ছা, বলতো কি করে? কি করে? বিষাক্ত সাপের ফ্যাং থাকে যেটাকে বলে বিষ দাঁত, আচ্ছা, কিন্তু নির্বিষ সাপের অনেকগুলো দাঁত থাকে। যেমন অজগরের যদি দাঁত কখনো দেখিস, অনেকগুলো দাঁত থাকে চিরুনির মতো। আচ্ছা, তো যে সমস্ত সাপগুলো বিষধর নয় তাদের অনেক দাঁত থাকে, কারণ হলো তারা যখন শিকার ধরে না, কোনো শিকারটা তো জ্যান্ত থাকে, মানে ওরা তো আর শাকসবজি আমাদের মতো খায় না। হ্যাঁ। তো ধর কোনো ইঁদুর ধরেছে, তো ইঁদুরটাকে ওকে ধরে রাখতে হবে, সেই শক্তিটা ওর প্রয়োজন। সেই কারণের অনেক দাঁত থাকে, যাতে একবার কামড়ে দিলে তাকে ধরে রাখতে পারে, গ্রিপ করে রাখতে পারে। কিন্তু বিষধর সাপের ক্ষেত্রে কি হয়, দুটো ফ্যাং থাকে সামনে, ফ্যাং মানে বিষ দাঁত। তো ওরা যখন কোনো শিকার ওরা করে, তো তাকে সিম্পলিও কামড়ে ছেড়ে দেয়। আচ্ছা, সেটা কোবরা হোক, রাসেলস হোক, বা যে কোনো বিষধর সাপ হোক, ও কিন্তু কামড়ে ছেড়ে দেয়। আর ওদের স্মেলিং সেন্স খুব ভালো, তো কামড়ে ছেড়ে দেওয়ার পরে ইনস্ট্যান্ট ও 1-1.5 মিনিটের মধ্যে ও ওখানেই মারা যায়, আচ্ছা, মানে কোল্যাপস হয়ে যায়, মারা যায় বলবো না। আর ও ঠিক সেন্স করে ওই শিকারটাকে ধরে নিয়ে খেয়ে ফেলতে পারে। কিন্তু যেহেতু নির্বিষ সাপ পারে না, যেহেতু ওকে ধরে রাখতে হয়, এই জন্য সাপে কামড়ালে বোঝা যায়। আচ্ছা, বিষাক্ত সাপে কামড়ালে 2 বা 3টে ইয়ে থাকবে, ছিদ্র থাকবে, এবং সেগুলো বেশ গভীর হবে। আচ্ছা, বেশ গভীর মানে অন্তত কিছু না হলেও 4-5 mm হবে, মানে মিলিমিটার। কিন্তু নির্বিষ সাপের ক্ষেত্রে কি হবে, অনেকগুলো দাগ দেখা যাবে, আচ্ছা, ছুলে যাওয়ার মতো হবে জায়গাটা। আচ্ছা, তো এবার যারা ওঝা বা এরা, ওঝারাও কিন্তু বলে যে আমার দ্বারা হবে না, হসপিটালে নিয়ে যান। ঠিক কখন বলে বলতো? যখন ওরা বুঝতে পারে যে এটা বিষাক্ত সাপের কামড়। আচ্ছা, কিন্তু যখন দেখে যে না এটা নির্বিষ সাপের কামড়, তো তখন ও তন্ত্রমন্ত্র অনেক সাধনা করে, অনেক কিছু করে রোগীকে বাঁচিয়ে দেয়, নিজের পকেট ভরে নেয় 1,000 টাকায়। তো এটাই এটাই একদম, আমাকে নির্বিষ সাপে কিছু না হলেও এই পর্যন্ত সেঞ্চুরি করে ফেলেছে কামড়ে। আচ্ছা, বাস্তব কথা, কয়েকটা সাপ আমি ভয়তে ধরি না। বলতো আমি সাপ ভয়তে ধরি না কেন? কারণ আমাকে কামড়াবে, রক্ত বেরোবে তাই, যার মধ্যে একটা আছে ঘরচিতি। আচ্ছা, আমার কিন্তু কোবরা বা রাসেলস ধরতে ভয় করে না, কারণ আমি জানি যে আমি ওকে ঠিক সেইভাবে হ্যান্ডেল করবো যাতে ও আমাকে না কামড়াতে পারে। কামড়ালে সেটা পরের কথা, কিন্তু ঘরচিতি ধরলেই কামড়াবে, ডাঁড়ার সাপ ধরলে পরে কামড়াবে। মানে ও ম্যাক্সিমাম ডাঁড়ার সাপ কামড়ানোর চেষ্টা করে। জলডোরা সাপ এত পরিমাণে অ্যাগ্রেসিভ, মানে যারা সাপ ধরে না তাদের মধ্যে একটা কথায় চল আছে, জলডোরা সাপকে যদি বিষ দিয়ে দেওয়া হতো তাহলে ও পৃথিবী জয় করে নিত, ও এতটাই অ্যাগ্রেসিভ। আচ্ছা, আর যে কারণে হয়তো প্রকৃতি ওকে অ্যাগ্রেসিভ বানিয়েছে, কিন্তু বিষ দেয়নি। আচ্ছা, তো জলডোরা সাপ ধরতে আমার খুব ভয় করে, কারণ ও ধরলেই কামড়াবে, দাঁত ফাত ভেঙে থেকে যায়, একাকার অবস্থা। আচ্ছা, আচ্ছা, তো এই কারণে এই সাপগুলো ধরতে ভয় করে। কিন্তু বাকি কোবরা হোক, আমাদের অল ওভার ইন্ডিয়াতে সাপ সব থেকে সুন্দর সাপ হলো কোবরা প্রজাতির সাপ। অল ওভার ইন্ডিয়াতে না, অল ওভার ওয়ার্ল্ডে বলতে গেলেও আমার মনে হয়, মানে আমার মনে হয় সব থেকে সুন্দর সাপ হলো কোবরা। কেন এত সুন্দর, ওটাকে বলে হুড, যেটা ফনা তুলে হ্যাঁ, থাকে, ফনাটা। এত সুন্দর লাগে দেখতে। তো আমি তো ভুলে যাই সাপ ধরা। আমি যদি কোথাও কোনো কোবরা রেস্কিউ করতে যাই, আমি যদি দেখি যে ও ফনা তুলে দাঁড়িয়েছে, আমি আগে ওকে দেখি, দুটো ছবি তুলি, তারপর রেস্কিউ করি, এরকম ব্যাপার। তো খুব সুন্দর সাপ আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। একটা হলো কিং কোবরা, যেটা অনেক বড় হয়। তো আজ পর্যন্ত কিং কোবরা রেস্কিউ করিনি, তবে ইচ্ছা আছে খুব, যে ইন ফিউচার কখনো গিয়ে হয়তো হবে সেই সৌভাগ্য। অজগর করেছি রেস্কিউ একবার, কোথায়? এটাও একটা মজাদার ব্যাপার। শোন, এই পলসন্ডাতে একটা বালির গাড়ি এসেছিল, আচ্ছা, বালির গাড়ির তেলের ট্যাঙ্কির উপরেও ছিল। কোথা থেকে এসছে আমি জানি না, মানে বালির গাড়িটা দাঁড়িয়েছে,
ওরা যে রুটিন চেক করে না টায়ার গুলোতে, হ্যাঁ, যখন টায়ার চেক করছে রাত্রেবেলাতে টর্চ মেরে, তখন দেখছে ট্যাঙ্কের উপরে একটা সাপ জড়িয়ে আছে। কি ওটা? অজগর। অজগর কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। হ্যাঁ তাই তো। তো ওটা 8 ফিট 4 ইঞ্চি ছিল ওর সাইজ। আরে ছোট 8 ফিটের অজগর, মানে আমার বলতে খারাপ লাগছে যে আমি 8 ফিট সাইজের অজগর ধরেছি। তো 8 ফিট অজগর মানে ছোট সাপ, ওটা কোনো ব্যাপারই না। 8 ফিট নর্মাল সাইজ। তো তবু একটা বস্তার মোটামুটি 1 বস্তা হয়েছিল, এতটা মোটা। বাহ। তো তারপরে ফোন করে ফার্স্ট ডিপার্টমেন্টের, দেন ওখান থেকে গিয়ে আমরা রেস্কিউ করি। আচ্ছা, মানে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং তুই যৌথভাবে গেছিলিস তাই তো? হ্যাঁ, আমি অনেক রেস্কিউ করেছি ফরেস্ট ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে। ওরাও আমাকে অনেকবার ডাকে, এখনো ডাকে এবং আগেও মানে ডাকতো, যেটা ওদের দ্বারা হতো না বা ওদের মনে হতো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তো যেতাম ওদের সাথে। আচ্ছা, এইটা তো গেল সাপের বিষয়। সাপ ছাড়া আর কিছু রেস্কিউ? সাপ ছাড়া তো ওই যে পরিযায়ী পাখি, ওগুলো অনেক জাল থেকে রেস্কিউ করেছি। কচ্ছপ রেস্কিউ করেছি শোন তাহলে, মোটামুটি 24-25 কেজি ওজনের, একটা না তাও দুটো। মানে অত বড় কচ্ছপ আমার জীবনে আমি প্রথম দেখেছি, রেস্কিউ তো দূরে থাক। তো তখন আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ছোট একটা ভিডিও ছেড়েছিলাম। তো মোটামুটি 25 কেজি ওজন হবে, দুটো কচ্ছপ রেস্কিউ করেছি। একটা হলো থানা থেকে ফোন করেছিল, আর একটা হলো থানাকে আমরা ফোন করে, মানে অ্যাকচুয়ালি ওরা ধরে রেখেছিল বিক্রি করবে বলে। তো থানা থেকে ফোন করিয়ে নিয়ে গিয়ে ওখানে সার্চ করিয়ে তারপর বাড়ি থেকে নিয়ে আসা আচ্ছা কচ্ছপ। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমার একটা জিনিস মনে পড়ছে এই মুহূর্তে হঠাৎ করে। তোর এই নিয়ে ওই যে তুই একটু আগে যে বলছিলি যে কিছু থ্রেড, তো কচ্ছপ এবং এই তোর পরিযায়ী পাখি ধরা, এই দুটো বিষয়ে সম্ভবত তোর কোনো থ্রেটের একটা গল্প আমি শুনেছিলাম। তো মানে এবং যেটা পাখির বিষয়টা সেটা আমাদের লোকাল কিছু লোকাল, একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, তা লোকাল। ওইটা কি তুই কিছু বলবি? অ্যাকচুয়ালি কি হয়, বাইরে থেকে খুব কম লোক আসে। মানে আমাদের এখানে যে পরিযায়ী পাখিগুলো করতো, ওই যে যেমন বললাম আমার বাবাও, আমি ছোটবেলাতে দেখেছি। হ্যাঁ, তো আমার আমরা তো দেখেছি ছোটবেলায়। লোকাল মানুষগুলোই করতো, মানে এখান থেকে 10 কিলোমিটার দূর থেকে লোক কমই আসতো, ধরতো লোকাল মানুষগুলোই। তো লোকাল মানুষের সাথে একটা কনফ্লিক্ট, ঠিক আছে মেরে দেবো, গুলি করে দেবো, হ্যাঁ জাল তুলতে গেলে পরে এবার ঠ্যাং ভেঙে দেবো, মানে এগুলো কমন ডায়লগ ছিল। হ্যাঁ, তো ঠ্যাং ভেঙে দেবো, দেখে নেবো, তো এরকম ছিল। আর কচ্ছপটা রেস্কিউ করেছি যতবার দোকান থেকে, মানে মাছের দোকান থেকে ওরা কচ্ছপ এনে বিক্রি করতো অনেক কবার। আচ্ছা তো এরকম 2-3 বার রেস্কিউ করেছি। তো বাজারের মধ্যে যেটা হয়, অনেক ঝামেলা অশান্তি, দেখে নেবো মেরে দেবো, লোকজন ঘিরে একটা অনেক বড় অশান্তি। তো বল বল বল। সেগুলোর সম্মুখীন হয়েছি, মানে অনেক অশান্তি, তার মধ্যে থেকে বেরিয়ে আসা থ্রেড দিয়ে। ওই যে একটাই কথা বললাম, জেদ ছিল। ওই যে বললাম না, ছেলে মানুষের জেদ, মানে ইগো। একটা কথা কি জানিস তো, জেদটা যেমন তেমন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, জেদ যেমন তেমন, যখনই কোয়েশ্চেনটা ইগোতে চলে আসে না, মানুষ অনেক কিছু করতে পারে, বিশেষ করে ছেলেরা। এটা ছেলের যদি ইগোতে লেগে যায়, আর যখনই ঝামেলা হতো না, তখনই আমার ইগোতে লাগতো। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার, মানে বেরিয়ে আসতিস কি করে? কিছুই না, ওই যে একটাই কথা বলে, হ্যাঁ ঠিক আছে তুমি যা পারো করে নিও, আমিও করব। তুমি যদি পারো আমাকে আটকাতে, তুমি আটকেও, আমিও করব। আর দেখ, যারা থ্রেড, যাদের করার হয় কিছু, তারা করে ফেলে। আচ্ছা 95% মানুষ থ্রেড দেয়, 5% মানুষ থ্রেড দেয় না, তারা করে ফেলে। তো আমিও সেই কথাটাই, মানে আমি এই কথাটাই মাথার মধ্যে ভাবতাম, যে যার করার সে করে দেবে, আমাকে থ্রেড দেবে না রাস্তায় দাঁড় করে যে আমি তোকে দেখে নেবো। সে কিন্তু রাস্তা দিয়ে আমি একদিন যাবো হয়তো, আমাকে মানে আমার উপরেও রাগ মিটিয়ে নেবে। তো ওই জন্য অত কিছু গা করতাম না। হ্যাঁ, খারাপ লাগতো, অপমান করতো, মানে অপমান হতে হয়, অনেক কিছু খারাপ লাগতো, তো তারপরেও ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতাম, ঠিক আছে। তো তারপরে ঝামেলা হতো, আমি দুটো কথা বলতাম, তারা 5টা কথা বলতো, লোকজনে ঘিরে অনেক রকম কথা বলতো। তারপরে আমাকে এই জায়গা থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক হেল্প করতো, ওদেরকে বললে পরে ওরাও আসতো। তো আচ্ছা, যখন পুলিশ বা ফরেস্ট ডিপার্টমেন্ট আসতো, তখন মানুষ একটু নর্মালি নরম হয়ে যেত। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক না? তো এইভাবে অনেক জায়গা থেকে বাঁচা আর কি। আচ্ছা, যাই হোক, অনেক তো আমরা সাপ নিয়ে আলোচনা করলাম। এবার আমার চ্যানেলের মেন উদ্দেশ্য যেহেতু মানে শুরু করা, যে খাওয়া দাওয়া ঘোরাফেরা ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে। একদম। তো সেই সেই কথাগুলো একটু যদি মানে আলোচনা করা যায়, আমার মনে হয় সেটা হয়তো মানুষের একটা জানা হবে যে তুই কি খেতে পছন্দ করিস, তুই কি ঘুরতে ভালোবাসিস, কোথায় ঘুরতে ভালোবাসিস, ইত্যাদি ইত্যাদি। তো সেই বিষয়ে প্রথমেই জিজ্ঞেস করি যে ধ্রুবজ্যোতি দাস কি খুব খাদ্যরসিক মানুষ? খাদ্য রসিক বলা যাবে না, তবে খিদে পেলে মাথা গরম হয়ে যায়। আমি সাদামাটা খেতে ভালোবাসি শোন, আমার খুব ফ্যান্সি খাবার চাই না। আমি বাইরে কোথাও গেলে পরে আমার খেতে খুব অসুবিধা হয়ে যায়। আচ্ছা আমার সাদামাটা খাবার পছন্দ। হ্যাঁ, নর্মালি যেগুলো রান্না হয় বাড়িতে সেগুলোই খাই। বাইরে গেলে পরে বাইরের খাবার বাধ্য হয়ে খেতে হয়। বাট আমাকে যদি কেউ
এরকম হয় যে বাইরে যদি যাওয়ার পরে আমাকে কেউ বলে যে বাবু আমার বাড়িতে তো ডাল ভাত আলুর চোখা হয়েছে, আর আমাকে যদি বলে ওই রেস্টুরেন্ট থেকে আমি তন্দুরি খেয়ে আসি, তো আমি ডাল ভাত আলুর চোখা আমি প্রেফার করব। তো আমি সিম্পলি খেতে পছন্দ করি, আর ঘুরতে আমি সব জায়গায় পছন্দ করি। আমি এরকম শুনেছি যে অনেকের পাহাড় স্পেশালি পছন্দ হয়, অনেকের সমুদ্র স্পেশালি পছন্দ হয়। আমার মনে হয় আমি এরকম একটা মানুষ, আমার মনে হয় না, মানে আমি এরকমই একটা মানুষ, যদি একপাশে পাহাড় একপাশে সমুদ্র থাকে আমি ডিসাইড করতে পারবো না আমি কোন দিকে যাবো। মানে আমার সব ভালো লাগে। তুই যদি আমাকে বলিস যে ওই বাগান থেকে ঘুরে আসি, তো আমি ওই বাগানেও ঘুরতে চলে যাবো। তুই যদি আমাকে বলিস যে গ্যাংটক থেকে ঘুরে আসি বা সমুদ্র থেকে ঘুরে আসি, তো আমি তাও চলে যাবো। এখন অবধি কোথায় কোথায় ঘুরতে গেছিস? হ্যাঁ, এখন অবধি বেশি জায়গায় যেতে পারিনি রে ভাই। গ্যাংটক গেছি 2-3 বার, পুরী গেছি 2-3 বার, দীঘা গেছি 2-3 বার, আর নর্মালি এর বাড়িতে ওর বাড়িতে করে উড়িষ্যা গেছি, অন্ধ্রপ্রদেশ গেছি, তামিলনাড়ু গেছি, কাজের সূত্রে গুজরাট গেছি, মুম্বাই গেছি, দিল্লি গেছি, বাকি ভুলে গেছি। এরপরে মোটামুটি। বলবি বেশি জায়গায় ঘুরতে যেতে পারি? এখনো কত জায়গা বাকি, রাজস্থান যাইনি এখনো, ওইটা তো পরে কাশ্মীর যাইনি এখনো, লাদাখ যাইনি এখনো, কত জায়গা আমি তো তোর 0.1% মনে হয় কোথাও যাইনি। না, নেপাল যেতে হবে, ভুটান যেতে হবে, কাশ্মীর যেতে হবে, তারপর লাদাখ যেতে হবে। তো এই জিনিসগুলো যেতে হবে, তারপরে বলবো যে হ্যাঁ একটু ঘুরেছি। এগুলো সব বাকেট লিস্ট। এগুলো সব বাকেট লিস্ট। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুই তো শুনলাম খুব শীঘ্রই বাইরে যাচ্ছিস, বাইরে বলতে অ্যাব্রড। হ্যাঁ, চেষ্টা করছি। ইউরোপের একটা কান্ট্রিতে ভিসা যদি হয়, তো মানে হওয়ার মধ্যে অন প্রসেসে আছে, পেলে পরে চলে যাব। তো এটাও আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমার ঠান্ডা খুব ভালো লাগে, আর ওখানে মাইনাসে চলে সবসময় না, মানে ম্যাক্সিমাম 6টা মাস ওখানে মাইনাসে চলে। আচ্ছা, তো এটাও আমার কাছে একটা চ্যালেঞ্জের, যে ওখানে গিয়ে সার্ভাইভ করাটা। তো দেখা যাক, হয়ে যাবে। ছেলে মানুষ না, ইগোয়েস্টিক, ঠিক। হয়ে যাবে। ঠিক কিছু করে নেবো। তো ইটালি তাহলে কবে যাওয়া হচ্ছে? না, ইটালি নয়, সার্বিয়া। ইটালির জন্য আগের বার ট্রাই করেছিলাম, তখন হয়নি। ও আচ্ছা আচ্ছা। এবার সার্বিয়া ট্রাই করছি, আশা করি হয়ে যাবে, দেখা যাক কি হয়। হয়ে যাবে হয়তো 1-2 মাসের মধ্যে। ওখানে কি ঘুরতে Complete. নাকি কাজে? না, ওখানে কাজের সূত্রে যাচ্ছি একটা, আচ্ছা খাবারের সেক্টরের কাজে, মানে রেস্টুরেন্ট সেক্টরে কাজ। আচ্ছা, তাহলে তো তো- খুব সুন্দরী। না, সুন্দর না, আমার জন্য খুব খারাপ। কেন? কারণ আমি আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট খাবার খেতে পারি না, আমি ওখানে গিয়ে রেস্টুরেন্টের খাবার কি করে খেয়ে সার্ভাইভ করবো? তো ঠিক আছে, জোগাড় করে নেবো, ওখানে কোনো অসুবিধা হবে না। ওটা ম্যানেজেবল, ওটা ম্যানেজ করা যাবে। খাবারের মধ্যে প্রিয় খাবার কি? মটর শাক সেদ্ধ ভাত প্রিয় খাবার। মটর শাক সেদ্ধ ভাত, আমডাল খেতে খুব পছন্দ করি। চিকেন বাঙালি ভাবে রান্না করলে খুব পছন্দ করি, মানে চিকেন গ্রেভি যেটা বলে আর কি। ওই চিকেনের বিভিন্ন রকম পদ হয় না, চিকেন তন্দুরি, চিকেন এটা, চিকেন টিক্কা, কিছুই চলে না আমার, মানে চলে না বলা ভুল, দিলে খেয়ে নেবো। কিন্তু আমার একদম বাংলা কারি, যেটা বাঙালিদের একদম ঘরে রান্না হয়, দুর্দান্ত। আচ্ছা, এগুলোই আমার ফেভারিট খাবার। আর সেটা কি নিজে রান্না করার কোনো অভিজ্ঞতা কিংবা কিছু? এটা কমপ্লিকেটেড ভারী, এটা বলতে গেলে বলবে দর্শক হয়তো বলবে সুনাম করছে। হ্যাঁ, রান্না তো করি নিজে, কিন্তু খুব ভালো লাগে না আমার। কিন্তু যারা খায় তারা বলে হ্যাঁ ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না নিজের রান্না। আমার একটু রান্না খাবার খেতে খুব ভালো লাগে, আর আমার কপালটাই এরকম, আমাকে রান্না করেই খেতে হয়। মানে রান্না করে খেতে হয়, মানে অ্যাকচুয়ালি মা নিরামিষ খায়, তো আমাকে যদি খেতে হয় তো আমাকে রান্না করেই খেতে হয়। মা নিরামিষ রান্না করে আমার জন্য, আর আমার মা খুব সুন্দর রান্না করে। অবশ্য আমার মা বলা ভুল, সবার মাই খুব সুন্দর রান্না করে, একদম। হ্যাঁ, এটা 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 স্বাভাবিক যে সবাই এক বাক্যেই স্বীকার করে হ্যাঁ। যে আমার মা ভালো ভালো করে। রান্না করে। এটা হচ্ছে বিষয়। তো নিজে যখন রান্না করিস, কি কি রান্না করিস? চিকেন, মাটন, ডাল, ভাজা, যে কোনো রকম সবজি, পাঁচ তরকারি, কি বাকি থাকলো, মানে যেগুলো নর্মালি রান্না হয় বাড়িতে সবই পারি। ফ্যান্সি খাবারের মধ্যে গেলে পরে হয়তো খুব একটা পারবো না, তবে নর্মালি বাড়িতে যা যা পদ হয়, মানে একদম ডিমের গাড়ি থেকে শুরু করে আলু ভাজা পর্যন্ত সবটাই, মানে নখদর্পণে বলবো না, হাতে আছে, হয়ে যায় আর কি কোনো মতে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এটা বাড়ি থেকে ভেবেছিলাম যে এই যে সাপে কামড়ানোর পর কি কোনো রকম খাবারের কোনো আছে যে এই খাওয়া যাবে না কিংবা? না, প্রথমত সাপে কামড়ালে কিছুই খাওয়া যাবে না। আচ্ছা, না সাপে কামড়ানো মানে ধর ধর এই যে যেমন তোর কথাই বলি, তুই বেঁচে গেছিস, মানে না, এরকম কোনো খাদ্য খাবার নেই, মানে এরকম কোনো খাবার নেই যে সাপে কামড়ালে খাওয়া যাবে না। কিন্তু সাপে কামড়ানোর পরে জল তেষ্টা লাগলে একটু জল খেতে পারে, বাট কোনো রকম কোনো খাবার থেকে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে যত টাইম যাবে, মানে হয়তো আধ ঘন্টা আগে সাপে কামড়ে নিয়েছে, সেটা যদি হয় তাহলে তখন ওটাকে অ্যাভয়েড করতে হবে। যে কোনো কিছু খাওয়া, ইভেন জলও,
কেন? কারণ আমাদের না সলভিং প্রবলেম হয়, তখন আমরা কিছু গিলতে পারি না। নিউরোটক্সিক বিষ, নিউরোটক্সিক ভেনামওয়ালা কোনো সাপ যদি কামড়ায় তাহলে আমরা কিছু গিলতে পারবো না, তখন নিঃশ্বাস নেওয়াটাই কষ্ট হয়ে যায়। তো সেই সেই জায়গাতে যদি কারোর কিছু খেতে গিয়ে আটকে যায় তো ওটা আবার একটা এক্সেস প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এই কারণে কোনো কিছু খাওয়াটাই ঠিক না। হ্যাঁ, সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে বা 2-5 মিনিট পরে যদি কারো জল তেষ্টা পায় একটু জল খেতে পারে, বাট কিছু খেলেও লাভ হবে না, কিছু না খেলেও লস হবে না। তো সেই কারণে খাওয়াটাকে অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, একটা মেডিসিন পাওয়া যায় যেটা হলো জার্মান মেড নাজা 200 বলে, সেটা হলো হোমিওপ্যাথি দোকানে গিয়ে বললে পাবে, ম্যাক্সিমাম বড় হোমিওপ্যাথি দোকানে পাওয়া যায়। নাজা 200টা বাড়িতে রাখতে পারে, খুব কম দাম, 150-200 টাকা দাম নেবে। সাপে কামড়ানোর পরে মানে সাপে কামড়ানোর প্রতি 10 মানে সাপে কামড়ানোর সময় 2 ফোঁটা, প্রতি 10 মিনিট পর পর যদি 2 ফোঁটা করে নেয়, ওটা কি করে আমাদের হার্টটাকে না, হার্টবিটটাকে কন্ট্রোল করে। আচ্ছা তো যার কারণে বিষটা ছড়াতে, শরীরে ছড়াতে একটু সময় নেয়, ব্যাস, আর কিচ্ছু নেই। আর না কোনো এর ফার্স্ট এড আছে, না কিছু আছে, কিছু নেই। না, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলাম, মানে আমার ইন্টেনশন এটা ছিল, ধর এই যে তোকে যখন সাপে কামড়েছিল, তুই আবার নতুন একটা জীবন পেয়েছিস, এবার কি কোনো খাবারের না। রেস্ট্রিকশন আছে? না, এরকম কিছু নেই। এরকম না, এরকম কিছু নেই। যে সব খাবারই খাওয়া যায়, মানে এটা তো অ্যাকচুয়ালি সাপের বিষটা আমাদেরকে বুঝতে হবে, সাপের বিষটা অ্যাকচুয়ালি হাই প্রোটিন। হ্যাঁ। তো সেটাকে আমাদের বডি সহ্য করতে পারে না। তো যখন বডি সহ্য করতে পারে না তখন ও একটা ডিফেন্সিভ রিয়্যাক্ট করে, যার কারণে আমাদের এই সমস্ত প্রবলেমগুলো হয়। নিঃশ্বাস নিতে না পারা, বুকে ব্যথা। আর নিউরোটক্সিক ভেনাম কি করে? নিউরোটক্সিক ভেনামটা হলো আমাদের নিউরনের সংকেতগুলোকে বন্ধ করতে শুরু করে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা মানে আমাদের মাথা থেকে যে সংকেতগুলো যায় সেগুলোকে বন্ধ করতে চেষ্টা করে। হিমোটক্সিক ব্লাডকে ক্লট করে দেয়, মানে রক্ত জমিয়ে দেয়। আচ্ছা। তো সেই জায়গাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। তুমি যেমন যেমন নর্মালি খাও সেরকমই খেতে পারো, টক ঝাল মিষ্টি তোমার যেটা ইচ্ছে তুমি সেটা খেতে পারো। তবে সাপে কামড়ানোর রোগীরা জানে প্রথম কয়েকদিন খাওয়াটা বড় দুষ্কর হয়, ডিজিনেস থাকে একটা, আচ্ছা তো সেটা বড় মুশকিল। আস্তে আস্তে ঠিক রিকভার হয়ে যাবে কয়েকদিনে। কিরকম বিজনেস সেটা যদি একটু বলিস। আচ্ছা, মানে চোখের সামনে ঝাপসা দেখা, দুটো দুটো দেখা, একটু বডিটা টালমাটাল করা, হ্যাঁ, এরকম এরকম ধরনের ফিলিংস। মানে ঠিক একটা অল্প নেশাগ্রস্ত একটা মানুষকে দেখলে যেমন ভাবে হাঁটবে, যেমন ভাবে কথা বলবে, ঠিক ওই রকমটাই দেখে যদি কেউ হঠাৎ করে দেখে, ও যদি না জানে মনে হবে যে হ্যাঁ এ হয়তো নেশা করে আছে বা এরকম কিছু। একদম সিম্পলি, একদম বাংলা ভাষায় এটাই বলে। কারণ একটু হাঁটতে স্টেডি হয়ে হাঁটতে পারবে না, একটু ডিসব্যালেন্স হবে, কথা বলতে গিয়ে একটু জড়িয়ে যাবে, এগুলো প্রধান লক্ষণ। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় 4-5 দিনে। আমার মোটামুটি 7-8 দিন মতো ছিল। আচ্ছা আমি এরকম করলে হাত আঙুল দুটোর জায়গায় পুরো হাতটা দেখতে পারতাম। আচ্ছা তো এগুলো ঠিক হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আর বেশিক্ষণ টানবো না, এমনিতে অনেকটা লেন্দি অনেকটা হয়ে হয়ে গেছে। গেছে একদম। আর ঠান্ডাও পড়ছে, ঠান্ডা লাগছে বেশ। আমি আমি একবার শুরুর দিকে যেটা শুরু করেছিলাম সেইটাই আবার একটু টেনে আনবো। মানে এইগুলো অ্যাকচুয়ালি আমার কাছে খুব কৌতূহল, আমার কাছে বলে না, যে কোনো মানুষের কাছে এই বিষয়গুলো কৌতূহল, যে আহ, মৃত্যু, এটা মানুষের কাছে কৌতূহল। তো তোর যে ঘটনাটা ঘটেছিল, এটা তো অ্যাকচুয়ালি সেই মানে তুই মারাই গেছিস আমি মারাই গেছি একদম। হিসেব মতো, সেইখান থেকে তুই যে ফিরে এসেছিস। এবার আমাদের না একটা জিনিস রয়েছে, যে আমরা জানি না মারা যাওয়ার পর মানুষের কি চিন্তা ভাবনা হয়। আসলে আমার না, মানে আমি এরকম অনেক ভিডিও দেখেছি যারা বলে যে আমি যখন কোমাতে ছিলাম বা আমি যখন মরে প্রায় গেছিলাম তো আমি অনেক কিছু দেখেছি। সত্যি কথা বলতে আমি কিছু দেখিনি, মানে আমি কিছু ফিল করিনি। তবে এই জিনিসটা না বোঝানো যাবে না, মানে কি করে বোঝাই আমি। না বোঝে সে, একটু যদি একটু আহ, বিস্তারিত আলোচনা করিস, মানে এগুলো অ্যাকচুয়ালি কৌতূহল, আমার নিজের হ্যাঁ, কৌতূহল বুঝতে থেকে পারছি এটা আমি। জিজ্ঞেস করছি। এটা এমন, মানে আমার মনে হয় পৃথিবীর এটা এমন একটা সত্য ফিলিংস যে যার কোনো তোর নেই। মানে কি করে আমি বোঝাই, দেখ আমি যখন মরে যাব মানে আমার যখন মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না, প্রথমত রিগ্রেট শুরু হয়। আচ্ছা আমি এই কাজটা করিনি, বা আমি এই কাজটা খারাপ করেছি, আমি এই কাজটা করিনি, বা এটা আমি কেন করিনি, এই রিগ্রেটটা ফিল হয়। তখন চিন্তা হয় না মায়ের জন্য। তুই আমাকে স্বার্থপর বলতে পারিস, তবে আমার মনে হয় যে প্রতি একটা মানুষ যখন মৃত্যুর মুখে চলে যায় না, তখন ভাবনা চিন্তাগুলো এরকমই থাকে। কারণ আমি এতটাও স্বার্থপর নই, কিন্তু তখন না আসে মাথায় মা, না আসে বাবা, না ভাই, না বোন, না ছেলে মেয়ে, না কেউ। তখন শুধু মাথায় আসে আমি এটা করেছি, এটা ভুল করেছি, এটা কেন করেছি, আর এটা কেন করিনি, এই জিনিসগুলোই মাথার মধ্যে ঘোরে।
আর এই জিনিসটাও কি মানে ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, যেমন তোর এইটা ফিলিং হয়েছে, এটা অন্য কোনো মানুষের অন্য কোনো ফিল হতে পারে? আসলে কি বলতো, ধর তুই বাড়ি থেকে কোনো কাজে বেরোলি, কাজের সময় মা বললো খেয়ে বেরো, তুই বলি না এসে খাচ্ছি, সারাদিন কেটে গেল তোর কাজটাতে। তুই সারাদিন কেটে যাওয়ার পরে সন্ধ্যাবেলাও দেখা গেলো তুই বাড়ি ফিরতে পারলি না, তখন তোর কি একবারের জন্য মনে হবে না মা আমাকে বলেছিল খেয়ে আসলেই ভালো হতো, খেয়ে আসলে খিদেতে কষ্ট পেতে হতো না? হয়তো তুই এমন জায়গায় কাজে গেছিস যেখানে কোনো খাবারের কোনো দোকান নেই, তাহলে একবার কি তোর মনে হবে তখন যে মা বলেছিল খেয়ে আসতে, যদি আমি খেয়ে আসতাম তাহলে ভালো হতো? তোর কি মনে হয়, তোর মনে হবে সেটা? মনে হবে। তাহলে আমার মনে হয় যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে না। আচ্ছা, আমার মানে এটা আমার ব্যক্তিগত রায়, আমার মনে হয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে না। আমার মনে হয় প্রত্যেক একটা মানুষই সেই জিনিসটাই ভাবে যে আমি এটা কেন করেছি, এটা করা আমার ঠিক হয়নি, আর আমি এটা কেন করিনি, এটা আমাকে করতে হতো। আমার মনে হয় বাকি ভগবান জানে, মানুষ তো আলাদা, তো হয়তো ভাবনা চিন্তা আলাদা হতে পারে। এটা একটা বড় রহস্য যে মৃত্যুর পর মানুষের কি হয়, কিংবা এই যে আমাদের মননটা, এই আত্মাটার কি হয়। আমাদের ধর্মগ্রন্থে গীতাতে লেখা আছে কোথাও একটা, কোনো একটা, আমি জানি না, তবে এরকম আমি শুনেছি বা দেখেছি বা পড়েছি যে আপন বলতে কেউ হয় না, মানে ফিজিক্যালি আপন বলতে কেউ হয় না, মাইন্ড টু মাইন্ড, মানে আত্মার সাথে আত্মার যে কানেকশনটা সেটাই মানুষের থাকে। তো আমি এই জিনিসটা ফিল করেছি সেই জায়গাতে দাঁড়িয়ে, যে সত্যি আমার তখন আপন বলতে কেউ ছিল না, না কারোর জন্য চিন্তা ভাবনা, না কারোর জন্য কিছু। আমি শুধু এই জিনিসগুলোই ভাবছিলাম যে আমি এটা কেন করেছি আর আমি এটা কেন করিনি। এই জিনিস আমার তখন মনে হচ্ছিল যে ইস, আমি মরে যাব স্কাই ডাইভিং করলাম না, ইস আমি মরে যাব আমি স্কুবা ডাইভিং করলাম না। আমার এইগুলো রেগুলেট হচ্ছিল আমার। আর কিছু কিছু জীবনের ভুল যেগুলো, না খারাপ ব্যবহার করেছি, খারাপ করেছি, এটা করা ঠিক হয়নি, এগুলো মনে হচ্ছিল। বাকি আমার জানা নেই, যদি আবার কোনোদিন সুযোগ করে দেয় তাহলে ডিটেলসে বলবো ইন ফিউচার। একদম একদম। আচ্ছা, তো এই যে বললি যে কিছু খারাপ করেছিস, ওই টাইমটা থেকে যখন ফিরে এলি, তারপরে কি মনে হয়েছে যে এই খারাপগুলো করেছি? একদম একদম। তারপরে মনে হয়েছে, মানে তারপর এখনো পর্যন্ত মনে হয় যে আমি সত্যি ওই জিনিসগুলো সত্যি খারাপ করেছি। তো সেটার জন্য কি করেছিস? সেটার জন্য চেষ্টা করেছি সেই খারাপগুলোকে শুধরানোর, বা যে মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছে তার সাথে দুটো কথা বলার বা সরি বলার, যে ভাই ঠিক হয়ে গেছে, ভুল হয়ে গেছে যেটা হয়েছিল বা কিছু। তো এরকম চেষ্টা করেছি, কিছু ভুল শুধরেছি, কিছু কিছু ভুল শুধরানো হয়নি, কিছু মানুষকে সরি বলেছি, কিছু মানুষকে সরি বলা হয়নি। সেটা তো কি মানে সম্ভব হয়নি, নাকি নিজে থেকেই ইচ্ছে হয়নি? আসলে না, আহ, আমার মনে হয় যে কিছু জিনিস না করা থাক, আবার তো সেই জায়গায় আজ না হোক 10 বছর পরে বা যেতে হবে। কিছু জিনিস না করা থাকাও ভালো, সবকিছু করে ফেললে জীবনে কোনো মানে নেই, তো থাক, ঠিক আছে। এই অনুপম রায়ের গানটা নাকি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। জীবন। একদম। শেষ করি তাহলে। হ্যাঁ, খুব ভালো লাগলো। একদম। আমরা তো অ্যাকচুয়ালি মাঝে মধ্যে বসতাম, হ্যাঁ, কিন্তু ক্যামেরার সামনে আসা হয়নি কখনো। এইভাবে মানে একটা যে একটা কিছু করছি, সেইভাবে কখনো এইভাবে বসিনি। বসা হয়নি, হ্যাঁ, আমরা বসেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি, আমাদের মধ্যে বিভিন্ন রকমের কথা আলোচনা হয়, হয়েছে। একদম হয়েছে, কিন্তু একদম। এইরকম ভাবে যে একটা কন্টেন্টের জন্য কাজ করছি, না, সেটা সেটা হয়নি, কখনো হয়নি। সেটা কখনো হয়নি। হ্যাঁ, তো আমরা মানে প্রত্যেকে নিজ নিজ জায়গায় নিজের মতন করে ব্যস্ত। তার মধ্যেও মানে ইভেন আমারও হয়েছে যে আমিও চেষ্টা করছি এইরকম কন্টেন্ট আনার। হয়তো কখনো আমার সময় হচ্ছে না, কখনো ধ্রুবদার সময় হচ্ছে না। এর আগেও তাই হয়েছিল, গত তাই পর্বে আবুল বাসারের যে ভিডিওটা করেছিলাম, ওখানেও আমার তাই ছিল, আমার এক ডাক্তার বন্ধু। তো কখনো ওর টাইম হচ্ছে না, কখনো আমার টাইম হচ্ছে না, তার মধ্যে থেকে আমরা ম্যানেজ করে আর কি ম্যানেজ করে করতে হবে। বসতে হবে, বসছি। তো এই আর কি, বাদ বাকি এইগুলো কিন্তু এক এক রকমের এক্সপিরিয়েন্স, মানে এগুলো আমি মনে করি, যার জন্যই হয়তো আমার এইটা শুরু করা, যে এই যে তোর এক্সপিরিয়েন্স গুলো আমি কিন্তু গ্যাদার করলাম। আসলে আমি এই জিনিসটাকে খুব ভালোবাসি, মানে আমার যে কোনো জিনিস না একটু শুনতে, বা আমার যদি কিউরিওসিটি থাকে একটু শুনতে, এটা কি হলো, হ্যাঁ, বল না বল না, হ্যাঁ, ওটা কি হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। বল না। আমি তো মানে আমাকে দর্শকরা বা যারা দেখছে আমাকে আমাকে যারা পার্সোনালি চেনে তারা আমাকে জানে আমি এত শান্ত বা এরকম নই। তো আমি এরকম বলি, বল না কি হয়েছিল, বল না কি হয়েছিল, বল না আগে আমাকে বল না। তো আমার শুনতে ভালো লাগে, আমার একদম। জানতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে এই যে যেটা বলছিলাম না প্রথমে, টিভির একটা বড় ভূমিকা আছে। আর একটু বলি আমি, হ্যাঁ, বল বল বল। টিভির একটু যে ভূমিকা আছে আমি বলছিলাম, টেলিভিশন
আমি কিন্তু টেলিভিশন দেখে শিখেছি সম্পূর্ণ, মানে সাপ রেস্কিউ থেকে শুরু করে কি করে রেস্কিউ করে, কি করে রিহ্যাবিলিট করে, কি করে দেখাশোনা করে, সবকিছু টিভি থেকে শেখা, মানে ইন্সপিরেশন নিয়ে টিভি থেকে, আচ্ছা ও এইভাবে করে এইভাবে করে। তো আমার মনে হয় যে যদি কারোর শেখার ইচ্ছা থাকে না, তাহলে সে জঙ্গলে বসেও শিখতে পারে। আর যার শেখার ইচ্ছা নেই সে বইয়ের মধ্যে ঢুকেও বা তাকে যত ইনফরমেশন দেওয়া হোক সে শিখবে না। তো আমার মনে হয় কোথাও না কোথাও আমার একটা কিউরিসিটি ছিল, এটা কিন্তু কিউরিসিটি জন্ম জন্ম হয়েছে। আমি কোনোদিন ভাবিনি যে আমি একটা রেস্কিউয়ার হব। আমি পশু পাখি নিয়ে কাজ করতে আমার ভালো লাগতো দেখতে, আমার দেখতে ভালো লাগতো, আমি দেখতাম, দেখতে দেখতে এর মধ্যে কখন ঢুকে গেছে আমি জানি না। হ্যাঁ, ওইটাই তোর সাবকনসিয়াস মাইন্ড হ্যাঁ, অ্যাবজর্ব করতে শুরু করে দিয়েছে। তারপর যখন সামনে এরকম সিচুয়েশন হয়েছে, ওই সাবকনসিয়াস মাইন্ডই আমাকে দিয়ে সেটাকে ইনস্টিংক্ট হয়ে গেছে, হ্যাঁ চল ঠিক আছে এটা কর, এটার পর এটা কর। তারপর গাইডেন্স আছে অনেক মানুষের। হ্যাঁ, সেটা তো থাকবেই। তো কারণ একটা কি যে আমাদের বাবা মা হয়তো শিখিয়ে দিল যে এইভাবে হাঁটতে হয়, হাঁটতে হবে, হাঁটতে আমাকেই হবে, হাঁটতে তোমাকেই হবে, গাইডেন্স দিতেই হবে, একদম। এই আর কি। যাই হোক, তো ঠান্ডা লাগতে শুরু করেছে, আমরা গঙ্গার পাড়েই বসে আছি একবারে। আশা করি বোঝাও যাচ্ছে কিছুটা। না, বোঝা যাবে না, এই দিকটা তো গঙ্গা না, এদিকটা গঙ্গা, হ্যাঁ এই দিকটায় গঙ্গা রয়েছে। তো একবার দেখিয়েও দেবো শেষে। গঙ্গার ধারে বসে আছি, ঠান্ডা লাগতে শুরু করেছে, এমনিতেই ঠান্ডা লেগে আছে, প্রচুর বকলাম আমি পার্সোনালি। না না না, বকেছি তো আমি। যাই হোক, ঠিক আছে, হ্যাঁ আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, আর একদম যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে বলবেন। একদম যে- একদম। আর দর্শকদের জন্য তুই কিছু বলতে চাস পার্সোনালি? আহ, বন্যপ্রাণী সংরক্ষণ করতে না পারুন, নষ্ট করেন না, গাছপালা, বাড়ির আশেপাশে গাছপালা লাগান, নিজে ভালো থাকুন, একটু পরিবেশের মধ্যে থাকুন, কংক্রিটের দেওয়ালের বাইরে বেরিয়েও একটা আমাদের জীবন আছে, সেটার মধ্যে থাকুন। সব থেকে বড় কথা, নিজের মতো করে বাঁচুন। আজকে মরে যেতে পারেন আপনি, বা কালকে, বা পরশুদিন, বা 50 বছর পরে। তো সব থেকে বড় কথা এটাই যে আপনি মরে যেতে পারেন যে কোনো সময়তে, আপনি অমর নন। তো আপনি আপনার মতো করে বাঁচুন। আপনার যদি মনে হয় যে আমার জীবনের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করুন, বড় ইচ্ছা সেটাকেও পূরণ করুন, স্ট্রং হন নিজে। বাকি সব যতদিন বেঁচে থাকবে নিজে আপনা আপনি হতে হতে চলেই যাবে হওয়া। তো বেস্ট অফ লাক। চল, ঠিক আছে, Thank থ্যাংক you. ইউ সো মাচ তোমাকে। আমিও থ্যাংক ইউ, ওয়েলকাম, সবকিছুই একসাথে। যাই হোক, তো আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, পরের পর্বে। আপনারা জানাবেন আজকের পর্ব কেমন লাগলো, এবং আরো কিছু যদি আপনাদের কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। যদি মানে খুব প্রয়োজন থাকে, আবার দরকার হয় ধ্রুবদার সাথে বসবো, একদম একদম। আবার সেইগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জানাই প্রীতি, ভালোবাসা।